গুড ইভিনিং সবাইকে। আজ হলো 27 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পেট্রোলে ইথানল নয়, ককরোচপুর এবার আসছে ই-20 জনতা পার্টি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আদায় করেছেন ককরোচ জনতা পার্টি। এবার পেট্রোলে ইথানল মেশানোর বিরুদ্ধে রাস্তায় নামতে পারে আরও এক জনতা পার্টি, নাম ই-20 জনতা পার্টি। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই একজোট হচ্ছেন পেট্রোল প্রতিবাদীরা। মিম, ব্যঙ্গ এবং প্রশ্নের বাণে বিদ্ধ করছেন সরকারকে। পেট্রোলে ইথানল মেশানোর নীতির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। দাবি একটাই, পাবলিকের কষ্টের টাকায় কেনা গাড়ির উপর পরীক্ষা নিরীক্ষা বন্ধ হোক। আমাদের 100% খাঁটি পেট্রোল কেনার অপশন চাই। ইতিমধ্যেই এক্সে এদের ফলোয়ার সংখ্যা 13,000 এবং ইনস্টাগ্রামে 8,800 ছাড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে নিজেদের লঞ্চ করেছে এই ই-20 জনতা পার্টি। তারা নিজেদের কোনো রাজনৈতিক দল নয়, বরং আমজনতার অধিকার রক্ষায় চালিত এক নাগরিক সচেতনতা অভিযান হিসেবে দাবি করছে। তাদের মূল বক্তব্য হলো জ্বালানি বিক্রির ক্ষেত্রেও স্বচ্ছতা, সঠিক তথ্য এবং ক্রেতার নিজস্ব পছন্দের স্বাধীনতা থাকা উচিত। বাজারে খাবার দাবার বা পোশাক কেনাকাটার সময় গ্রাহক যেমন নিজের পছন্দ মতো জিনিস বেছে নেন, ঠিক তেমনি টাকা খরচ করে পেট্রোল কেনার সময়েও চালকের কাছে 100% খাঁটি পেট্রোল অথবা ইথানল মিশ্রিত পেট্রোল বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। ই-20 জনতা পার্টির সবচেয়ে বড় দাবি হলো দেশের প্রতিটি পেট্রোল পাম্পে 20% ইথানল মিশ্রিত জ্বালানির পাশাপাশি 100% বিশুদ্ধ পেট্রোলেরও ব্যবস্থা রাখতে হবে। তারা সরকার প্রদত্ত কোনো ভর্তুকি, বিনামূল্যে জ্বালানি বা ইথানল মিশ্রণ একলপ্তে বন্ধের দাবি করছে না। তাদের স্পষ্ট কথা, গাড়ি প্রেমী বা সাধারণ গ্রাহক যেন তার প্রয়োজন ও গাড়ির ধরন অনুযায়ী জ্বালানি বেছে নিতে পারেন। পাশাপাশি একাধিক গাড়ি ও বাইক মালিকরা অভিযোগ করেছেন ই-20 পেট্রোল ব্যবহারে মাইলেজ নাটকীয়ভাবে কমে যাচ্ছে, ইঞ্জিনের ভেতরে ক্ষয় বাড়ছে এবং দীর্ঘমেয়াদী গাড়ি মেরামতের খরচ হু হু করে বৃদ্ধি পাচ্ছে। কোন জ্বালানিতে কী লাভ বা ক্ষতি, তার উপর একটি নিরপেক্ষ ও স্বাধীন গবেষণা চালিয়ে সেই রিপোর্ট জনসমক্ষে আনার দাবি জানিয়েছে দলটি। ককরোচ জনতা পার্টির মতো 2026 সালের মে মাসে একটি রসাত্মক ব্যঙ্গাত্মক পেজ হিসেবে যাত্রা শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। পরে সেই ডিজিটাল আন্দোলনই বাস্তবে রাজপথে নেমে দিল্লির বুক থেকে দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা ছিনিয়ে নেয়। ঠিক সেই পথেই হাঁটছে ই-20 জনতা পার্টি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পুরনো এক জনপ্রিয় পোস্ট ছিল, লিখেছিলেন যদি সব ককরোচ এক হয়ে যায় তাহলে কি হবে। সেই আদলেই তারা পোস্ট করেছে, লিখেছে যদি দেশের সব কার ও বাইক মালিক এক ছাদের তলায় চলে আসেন তাহলে কি হবে। অপরদিকে লাগামহীন চাল 20 দিনে কুইন্টালে বাড়ল 500 টাকা। কেন এক মাসে 4 বার বৃদ্ধি? তদন্ত করুক সরকার, চাইছে বণিক সংস্থা। শিলচর সহ বরাক উপত্যকার বাজারগুলিতে হু হু করে বাড়ছে চালের দাম। দাম বেড়েছে চিনি, সরষের তেল, ডিম, পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন সামগ্রীর। তবে এর মধ্যে চালের দাম খুব কম দিনের মেয়াদে বেড়েছে অস্বাভাবিকভাবে। অথচ অতিরিক্ত পরিমাণের এই বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপই করছে না সরকার তথা স্থানীয় প্রশাসন। এর ফলে জিনিসপত্রের দামে লাগাম বলে আর কিছু থাকছেই না। সপ্তাহখানেক আগে শিলচর আসার পর ফাটক বাজার পরিদর্শনের দিন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেছিলেন, গুয়াহাটি হোক কিংবা বরাক উপত্যকা, কোথাও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি, বাড়ছেও না। দাম নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কিন্তু বাস্তবে বাজার ঘুরে দেখা গেছে যে চাল সবচেয়ে বেশি চলে এ অঞ্চলে, মাত্র 20 দিনে শিলচর ফাটক বাজারে সেই আরহাম বিপিটি চালের দাম কুইন্টাল প্রতি সর্বাধিক 500 টাকা বেড়েছে। এর ফলে খুচরো বাজারে এখন চাল বিক্রি হচ্ছে 60 টাকা কিলোতে। এতে স্পষ্ট হয়েছে চালের দাম বৃদ্ধিতে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই এবং কেন দাম বাড়ছে এর কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বাজারে। চালের দামের যে তথ্য পাওয়া গেছে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে, তাতে দেখা গেছে 23 জুন বিপিটি চালের দাম ছিল কুইন্টাল প্রতি 5200 টাকা। 10 জুলাই কুইন্টালে আরও 100 টাকা বাড়িয়েছে চাল উৎপাদক কোম্পানি লোনিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এর আরও 10 দিন পর 20 জুলাই কুইন্টাল প্রতি দাম বাড়িয়ে করা হয়েছে 5700 টাকা। অর্থাৎ এক লাফে 10 দিনে ওই চালের দাম বেড়েছে 400 টাকা।
আর 20 দিনের হিসাবে বেড়েছে 500 টাকা প্রতি কুইন্টালে। এই বৃদ্ধি মাথা ঘুরিয়ে দিয়েছে সাধারণ মানুষের। চালের দাম এভাবে ঘন ঘন কেন বাড়ছে, এ ব্যাপারে জানতে চাইলে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী বলেছেন, সব তথ্যই সরবরাহ বিভাগকে জানানো হয়েছে। চাল উৎপাদক কোম্পানি হঠাৎ করে গত 1 মাসে অন্তত 4 বারেরও বেশি দাম বাড়িয়েছে অস্বাভাবিক কারণে। এভাবে এত ঘন ঘন দাম বাড়ানো আমরা এর আগে আর কখনো দেখিনি। তিনি বলেন, সরকার এর তদন্তে নামুক। চাল যেখানে উৎপাদন হচ্ছে, সেই অন্ধ্রপ্রদেশে যেখানে কোনো ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ হয়নি কোনো অস্থিরতামূলক পরিস্থিতি, তাহলে এর দাম বাড়বে কেন? এর তদন্ত না হলে মধ্যবিত্তের বেঁচে থাকা মুশকিল হয়ে পড়বে। প্রণব পাল চৌধুরী বলেছেন, যেখান থেকে চাল আসে সেই জায়গার দাম বৃদ্ধি নিয়ে জানতে চাইলেই এখানকার ব্যবসায়ীদের বলা হচ্ছে ধান নেই, এই জন্যই দাম বাড়ছে চালের। গত 2-3 মাস ধরে ধান উৎপাদন হচ্ছে না বলে চালের পরিমাণ কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামে, কিন্তু এগুলো কোনো যুক্তি হতে পারে না। প্রণববাবু বলেন, সরকার পদক্ষেপ করলেই এর সুরাহা হয়ে যাবে। সরকারি নিয়মে এত কম সময়ের মধ্যে এভাবে দাম বাড়ানো কি উচিত? আইনের এই দিকটি নিয়ে প্রশাসন নাড়াচড়া করলে দাম নিয়ন্ত্রণে আসার সূত্র বেরোবে। চালের অস্বাভাবিক এই দাম বাড়া নিয়ে স্থানীয় সরবরাহ বিভাগের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। বিভাগীয় ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট কেউ কথা বলতে রাজি হননি। অপরদিকে আর নির্বাচনী লড়াইয়ে নামবে না কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সবাইকে চমকে দিয়ে রবিবার আচমকায় সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাসের ঘোষণা করলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। ভারতীয় রাজনীতির উপর বীতশ্রদ্ধ সিদ্দারামাইয়ার অভিযোগ, দেশের রাজনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নির্বাচন লড়তে গেলেও প্রার্থীকে টাকা দিতে হয় জনগণকে। পাশাপাশি নিজের নির্বাচন না লড়ার সিদ্ধান্তের নেপথ্যে নিজের বয়সজনিত সমস্যার কথা উল্লেখ করেন সিদ্দারামাইয়া। দীর্ঘ টানাপোড়েনের পর কয়েক সপ্তাহ আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে ডিকে শিবকুমারকে দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। আগামী 2028 সালে ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে এই দক্ষিণী রাজ্যে। তবে তার আগে সকলকে চমকে দিয়ে রবিবার সিদ্ধা জানান, 2028 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার বয়স এখন 79 বছর। আমাদের সরকারের মেয়াদ এখনও 1.5 বছর বাকি, অর্থাৎ ততদিনে আমার বয়স হবে 81-82 বছর। আমার স্বাস্থ্য এখন আর আগের মতো আর শক্তিশালী নয়, তাই আগের মতো উৎসাহ নিয়ে কাজ করাও এখন আর সম্ভব হচ্ছে না। অপরদিকে কমছে জল, 68 জনের দেহ উদ্ধার, সন্ধানহীন বহু লোক। উজান আসামের 4 জেলায় বন্যার জল কমলেও পরিস্থিতি জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে। চারদিকে দুর্গন্ধময় পরিবেশ, বাড়ছে মৃতের সংখ্যা। 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। শিবসাগরে এ পর্যন্ত 67টি মৃতদেহ উদ্ধার হয়েছে। বন্যার ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার গ্রামগুলিতে এখনও কোনো সরকারি সাহায্য পৌঁছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এবারের বন্যায় বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। নাগাল্যান্ড থেকে 20 কিলোমিটার দূরে নাজিরার কমলচাপড়ি গ্রামের দৃশ্য দেখলে শরীর শিউরে উঠবে। নাগাল্যান্ড থেকে নেমে আসা জলের তুড়ে শ্মশানপুরী হয়ে পড়েছে চাপড়ি গ্রাম। বিশাল পলির চাদরে ঢাকা পড়ে গেছে গ্রামটি। প্রায় সর্বত্র 1 হাঁটু পলির স্তূপ। কোথাও ঘরের অর্ধেক অংশ পলির নিচে চাপা পড়েছে। গ্রামে নেই কোনো লোক, জল কমলেও বসবাসের উপযোগী নয়। চারদিকে হাহাকার অবস্থা। দিখৌ নদীর কোরালগ্রাস আর নাগাল্যান্ড থেকে নেমে আসা জলে নিমেষেই শেষ করে দিয়েছে গ্রামটিকে। অনেকে ঘরের চালের উপর উঠে কোনো রকমে প্রাণ রক্ষা করেছেন বন্যাক্রান্তরা। জীবজন্তু থেকে শুরু করে বইপত্র সহ গুরুত্বপূর্ণ নথিও রক্ষা করা যায়নি। এই দুর্গম এলাকায় এখনও সরকারি সাহায্য পৌঁছায়নি। গ্রামের লোককে কোথায় আছেন কোনো খবর নেই। গ্রামের এক বাসিন্দার মতে, একাংশ নিজেদের আত্মীয়ের করে আশ্রয় নিলেও অনেকে জঙ্গলে আশ্রয় নিয়েছেন, কোনো কিছু রক্ষা করা যায়নি। অপরদিকে আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে রাজি ছিলেন প্রধান। বিস্ফোরক দাবি কৈলাস বিজয়বর্গীয়র। 2 বার ইস্তফা দিতে চেয়েও পাননি অনুমতি। দিল্লিতে ছাত্র আন্দোলন শুরুর প্রথম দিনেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। দাবি করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার বক্তব্য, সেই সময় দলীয় নেতৃত্বই তাকে পদত্যাগ না করে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছিল। ইন্দোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন,
ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরই ধর্মেন্দ্র প্রধান দলীয় সভাপতিকে জানিয়েছিলেন প্রয়োজন মনে করলে তিনি শিক্ষামন্ত্রীর পদ ছেড়ে দিতে প্রস্তুত, তবে তখন দলীয় নেতৃত্ব তাকে স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তাই পদত্যাগপত্র জমা না দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলারও নির্দেশ দেওয়া হয়েছিল। বিজয়বর্গীয়র দাবি, পরে দল যখন পদত্যাগের সিদ্ধান্ত নেয় তখনই কোনো বিলম্ব না করে পদ ছেড়ে দেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করে কৈলাস বিজয়বর্গীয় বলেন, তাকে যে দায়িত্বই দেওয়া হয়েছে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করেছেন। তার পদত্যাগ ভারতের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা করা বিদেশি শক্তির পরিকল্পনাও ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি ভারতে তৈরি করার চেষ্টা চলছিল। এদিকে সূত্রের দাবি, নিট প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর দুদফায় সরকারের কাছে পদত্যাগের আবেদন করেছিলেন প্রধান, তবে প্রথম দুইবার সেই আবেদন নাকচ করে দেয় কেন্দ্র। শেষ পর্যন্ত পরিস্থিতির বদল করতেই শনিবার তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।